নামটা শুনলেই আমাদের মাথায় আসে বিশ্বের একমাত্র সুপার পাওয়ারের ছবি। কিন্তু ভাবুন তো, সেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী যদি এক অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখে পড়ে। চলুন এই বিষয়টি নিয়েই আজ গভীরে যাওয়া যাক। এর ক্ষমতা বুঝতে হলে শুধু এই সংখ্যাটার দিকে তাকান। $1 ট্রিলিয়ন। আমেরিকা প্রতি বছর তাদের মিলিটারির পেছনে প্রায় ইতনা টাকা খরচ করে। আর এই বিপুল খরচের কারণেই কিন্তু তাদের হাতে আছে বিশ্বের সবচেয়ে উন্নত আর বিধ্বংসী সব যুদ্ধাস্ত্র। এবার আসুন একটা তুলনা করা যাক ইরানের সাথে। বিভিন্ন সূত্র বলছে ইরানের প্রতিরক্ষা বাজেট আমেরিকার বাজেটের 2%-এরও কম, মানে একদিকে পাহাড় তো আরেকদিকে একটা ঢিল। নিষেধাজ্ঞা আর এত কম টাকা নিয়েও ইরান কিন্তু নিজেদের জায়গাটা ঠিকই ধরে রেখেছে। আর এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে। মাত্র ৩ সপ্তাহের লড়াইয়ের পর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর সামরিক বাহিনী কেন যুদ্ধ থামানোর কথা বলছে? এমন একটা বিরতির কথা যা ইরান আবার প্রত্যাখ্যান করেছে বলেও শোনা যায়। ব্যাপারটা কি? এই প্রশ্নের উত্তরের প্রথম অংশটা কিন্তু আকাশে লুকিয়ে আছে। হ্যাঁ, যেখানে আমেরিকান এয়ার পাওয়ারের যে শ্রেষ্ঠত্বের ধারণা, সেই মিথটাতে বেশ বড়সড় একটা ফাটল ধরতে শুরু করেছে। দেখুন, একদম শুরুতে আমেরিকার পক্ষ থেকে যা বলা হচ্ছিল তা ছিল পুরোপুরি বিজয়ের একটা গল্প। ডোনাল্ড ট্রাম্প তো ঘোষণাই করে দিয়েছিলেন যে পুরো আকাশ এখন তাদের দখলে, আর ইরানের এয়ারফোর্স বা এয়ার ডিফেন্স সিস্টেম সব শেষ। কিন্তু মাঠের খবর, সূত্রগুলো বলছে একদম অন্য কথা। একটা F-35 স্টিলথ জেটকে আঘাত করা হয়েছে, 1 ডজন ভয়ঙ্কর রিপার ড্রোন গায়েব, এমনকি F-15 জেটেরও ভূপাতিত হওয়ার খবর আসছে। শুধু তাই না, ওই অঞ্চলে আমেরিকার যে প্রধান র্যাডার সিস্টেমগুলো ছিল সেগুলোও ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, এখানে সবচেয়ে অবাক করা বিষয় হলো F-35। এই জেটটা কিন্তু কোনো সাধারণ যুদ্ধবিমান না, এটা হলো আমেরিকান এয়ারফোর্সের মুকুটের মণি। একটার দাম $100 মিলিয়নেরও বেশি। আর এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটা শত্রুপক্ষের রাডারের কাছে পুরোপুরি অদৃশ্য থাকতে পারে। তাহলে প্রশ্ন হলো, ইরান এই অদৃশ্য জেটটাকে খুঁজে বের করল কিভাবে? সূত্র বলছে পদ্ধতিটা ছিল অবাক করার মতো সোজা। রাডার দিয়ে নয়, তারা ব্যবহার করেছে তাপ খুঁজে বের করার সেন্সর। ভাবুন, একটা স্টিলথ জেটের ইঞ্জিন তো আর ঠান্ডা হতে পারে না, তাই না? সেই গরম ইঞ্জিন থেকে বের হওয়া তাপটাই ওরা ট্র্যাক করেছে। আর তারপর সোজা একটা ৩০ বছরের পুরনো মডিফাইড রাশিয়ান মিসাইল দিয়ে অ্যাটাক, মানে হাইটেকের বিরুদ্ধে একদম লো-টেক কিন্তু দারুণ বুদ্ধিদীপ্ত একটা চাল। আর গল্পটা শুধু F-35-এ থেমে থাকেনি। আমেরিকা তাদের প্রায় ১২টা MQ-9 রিপার ড্রোনও হারিয়েছে। প্রতিটার দাম যদি $16 মিলিয়ন করে হয়, তাহলে মোট ক্ষতি দাঁড়ায় প্রায় $200 মিলিয়ন কাছাকাছি। আর এই কাজটা করেছে সেই এয়ারফোর্স যাকে কিনা বলা হয়েছিল ধ্বংস করে দেওয়া হয়েছে। আচ্ছা, আকাশ থেকে এবার চলুন সমুদ্রে যাওয়া যাক। আমেরিকান শক্তির অন্যতম প্রতীক হল তাদের নৌবাহিনী, কিন্তু সূত্রগুলো বলছে সাগরের গল্পটা আরও বেশি বিব্রতকর। আমেরিকা তাদের দুটো বিশাল ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ওই অঞ্চলে পাঠিয়েছিল, USS জেরাল্ড আর ফোর্ড আর USS অ্যাব্রাহাম লিঙ্কন। এগুলোকে আসলে ভাসমান দুর্গ বলা চলে। একটা ক্যারিয়ারে এত শক্তি থাকে যা অনেক দেশের পুরো বিমান বাহিনীর চেয়েও বেশি। এর মধ্যে USS ফোর্ডের কথা একটু আলাদা করে বলতে হয়। এটা হলো বিশ্বের সবচেয়ে নতুন, সবচেয়ে বড় আর সবচেয়ে দামি যুদ্ধজাহাজ। দাম শুনবেন, $13 বিলিয়ন। কিন্তু এরপরই একটা অদ্ভুত ঘটনা ঘটল। লন্ড্রি রুমে হঠাৎ আগুন। সেই আগুন নেভাতে নাকি ৩০ ঘণ্টা লেগে যায়, আর জাহাজটাকে মেরামতের জন্য পিছু হটতে হয়। কিছু সূত্র তো এমনও বলছে যে বারবার ডিউটি সময় বাড়ানোয় জাহাজের ক্রুদের মনোবল একদম তলানিতে ছিল, আর সেই কারণেই হয়তো আগুনটা ইচ্ছাকৃতভাবে লাগানো হতে পারে। বেশ, তাহলে অন্য ক্যারিয়ারটার কি খবর? USS অ্যাব্রাহাম লিঙ্কন? যদিও আমেরিকা এটাকে সরাসরি স্বীকার করেনি, কিন্তু অনেক স্বাধীন রিপোর্ট বলছে যে ড্রোন আর মিসাইলের হুমকির কারণে এই ক্যারিয়ার গ্রুপটাকে ইরানের উপকূল থেকে প্রায় ১০০০ কিলোমিটার দূরে সরে যেতে হয়েছিল। ভাবুন একবার, একটা সুপার পাওয়ারের ক্যারিয়ার গ্রুপ ভয়ে পিছিয়ে যাচ্ছে। দেখুন, সমস্যাটা কিন্তু শুধু একটা জেট বা একটা জাহাজে আটকে ছিল না। সমস্যাটা ছিল আরও বড়। মধ্যপ্রাচ্যকে রক্ষা করার জন্য আমেরিকার যে $multi-billion মিসাইল ডিফেন্স সিস্টেম বা প্রতিরক্ষা বলয় ছিল, সেটাই ভেঙে পড়েছিল। এই প্রতিরক্ষা বলয়টা মূলত দুটো সিস্টেমের উপর দাঁড়িয়েছিল, থার্ড আর প্যাট্রিয়ট। একটা থার্ড ব্যাটারির দামই $800 মিলিয়ন বেশি, আর একটা প্যাট্রিয়ট মিসাইলের দাম $3 থেকে $4 মিলিয়ন। এদের একটাই কাজ, ইরানের মতো দেশ থেকে কোনো মিসাইল এলে সেটাকে আকাশেই ধ্বংস করে দেওয়া। কিন্তু কি হলো
এই অবিশ্বাস্য রকম দামি আর অত্যাধুনিক সিস্টেমগুলো পুরোপুরি ব্যর্থ হল। সোজা কথায়, এই প্রতিরক্ষা বলয় থাকা সত্ত্বেও ইরানের মিসাইলগুলো ঠিকই লক্ষ্যে পৌঁছে গেছে আর ওই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত এনেছে। আর এই ক্ষতিটা কিন্তু কোনো ছোটখাটো ক্ষতি ছিল না। ইরান বলতে গেলে আমেরিকার চোখ উপড়ে নিয়েছে। তারা $1.1 বিলিয়ন দামের AN/FPS 132 রাডারের মতো গুরুত্বপূর্ণ সিস্টেম ধ্বংস করে দিয়েছে, যা প্রায় 5,000 কিলোমিটার পর্যন্ত নজর রাখতে পারত। অবস্থা এমন দাঁড়িয়েছে যে আমেরিকাকে এখন পূর্ব এশিয়ার মতো দূর থেকে ডিফেন্স সিস্টেম এনে এই ঘাটতি পূরণ করতে হচ্ছে। এসব কিছু মিলিয়ে আমরা একটা চূড়ান্ত প্রশ্নের সামনে এসে দাঁড়াচ্ছি। এত কিছু হলো কিভাবে? এত উন্নত টেকনোলজি, এত টাকা, এত শক্তি থাকার পরেও কেন একটা দ্রুত জয় আসল না? উত্তরটা হয়তো লুকিয়ে আছে রণকৌশল বনাম শক্তির লড়াইয়ে। একটা পুরনো ইংরেজি প্রবাদ আছে, একটা তলোয়ার ঠিক ততটাই ভালো যতটা ভালো যে তলোয়ারটা চালাচ্ছে। মানে, আপনার হাতে বিশ্বের সবচেয়ে সেরা অস্ত্র থাকলেও কোনো লাভ নেই যদি আপনার কোনো পরিষ্কার প্ল্যান বা লক্ষ্যই না থাকে। আর এখানেই কিন্তু আসল পার্থক্যটা চোখে পড়ে। সূত্রগুলো বলছে ইরানের অ্যাপ্রোচ ছিল একদম ফোকাসড, ডিসিপ্লিনড, আর তাদের একটা পরিষ্কার পরিকল্পনা ছিল। অন্যদিকে আমেরিকান নাকি শুরু থেকেই কোনো স্পষ্ট যুদ্ধের লক্ষ্যই ছিল না। চলুন পুরো ঘটনাটা একবার পরপর সাজিয়ে দেখি। প্রথমে ট্রাম্পের বিজয়ের ঘোষণা, তারপরই আসতে শুরু করল ব্যাপক ক্ষয়ক্ষতির খবর। আমেরিকান অ্যাসেটগুলো হয় ধ্বংস হয়ে যাচ্ছে, নয়তো পিছু হটতে বাধ্য হচ্ছে। আর শেষে ট্রাম্প নিজেই একতরফাভাবে 5 দিনের জন্য হামলা বন্ধ করার কথা বললেন, যা আসলে একটা মরিয়া চেষ্টা ছিল, কারণ তাদের ডিফেন্স সিস্টেম ততক্ষণে খুবই দুর্বল হয়ে পড়েছে। ট্রাম্প হয়তো একটা বিরতির ঘোষণা দিয়েছেন, কিন্তু যে ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। তাই দিন শেষে আমাদের সামনে যে আসল প্রশ্নটা থেকে যায় তা হল, যখন এই ঝড় থামবে তখন আমেরিকান অপরাজেয়তার যে মিথটা ছিল সেটার কি হবে?